আপনি শুধু ট্র্যাক্টর বানাতেই থাকুন আর স্পোর্টস কারের ব্যাপারটা না হয় আমার জন্যই ছেড়ে দিন। হ্যাঁ, ঠিক এই কথাটাই বলা হয়েছিল। চলুন আজকের এই বিশ্লেষণটা শুরু করা যাক ১৯৬৩ সালের সেই বিখ্যাত অপমানজনক ঘটনাটা দিয়ে, যা আসলে চরমভাবে বুমেরাং হয়েছিল আর বলা যায় জন্ম দিয়েছিল এক অভাবনীয় সুপারকার বিপ্লবের। ল্যাম্বরগিনির পেছনের গোপন রহস্য। আজকের এই এক্সপ্লেনারে আমরা একটু গভীরভাবে দেখব কিভাবে একটা সাধারণ কৃষিভিত্তিক শেকড় থেকে উঠে এসে এই ব্র্যান্ডটি হয়ে উঠল চরম স্ট্যাটাস আর বিলাসের প্রতীক। একটা মাত্র মন্তব্য কিভাবে গোটা অটোমোবাইল ইন্ডাস্ট্রির চেহারায় বদলে দিল, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। পর্ব ১, ট্র্যাক্টর থেকে টাইকুন। এই মারাত্মক প্রতিশোধের পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। সময়টা ১৯১৬ সাল। ইতালির ছোট্ট এক গ্রামে জন্ম নেওয়া ফেরুচিও ল্যাম্বরগিনি ছোটবেলা থেকেই মেশিনের পোকা ছিলেন। এরপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রয়্যাল ইতালিয়ান এয়ারফোর্সের হয়ে তিনি চলে গেলেন গ্রিসে। সেখানে তার কাজ ছিল সামরিক যানবাহন রক্ষণাবেক্ষণ করা। যুদ্ধ শেষে ১৯৪৫ সালে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন তিনি কিন্তু ৮-১০টা সাধারণ মানুষের মতো ছিলেন না। যুদ্ধের ওই কঠিন সময়ে প্র্যাকটিক্যাল কাজ করতে করতে তিনি আক্ষরিক অর্থেই একজন মেকানিক্যাল জিনিয়াস হয়ে উঠেছিলেন। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ফেরুচিও ঠিক সেই সময়ে এমন একটা বিশাল সামাজিক সমস্যা ধরতে পেরেছিলেন, যা সমাধান করার মতো পারফেক্ট স্কিল তার ছিল। যুদ্ধের ঠিক পরপর ইতালির কৃষকদের অবস্থা ছিল বেশ শোচনীয়। তাদের হাতে নতুন ট্র্যাক্টর কেনার মতো টাকা তো ছিলই না, উল্টো পেট্রোলের দামও ছিল আকাশ ছোঁয়া। মানে আক্ষরিক অর্থেই একটা বিশাল সমস্যা, যার একটা বাস্তবসম্মত আর সস্তা সমাধান খুব দরকার ছিল। আর এখানেই তিনি তার সেই জিনিয়াস মাইন্ডসেট কাজে লাগালেন। তিনি কি করলেন? প্রথমেই ইটালিয়ান সরকারের ফেলে দেয়া সস্তা সামরিক যন্ত্রপাতি আর ব্রিটিশ মরিস ট্রাকের ইঞ্জিন কিনে ফেললেন। এরপর ইঞ্জিনে জুড়ে দিলেন একটা ফিউল অ্যাটমাইজার। এই ছোট্ট একটা মডিফিকেশনের জাদুতে ট্র্যাক্টরটা স্টার্ট হতো পেট্রোলে, কিন্তু চলার সময় স্বয়ংক্রিয়ভাবে সস্তা ডিজেলে চলা শুরু করত। এই একটা মাস্টার স্ট্রোক কৃষকদের খরচ একেবারে কমিয়ে দিল। আর এভাবেই বলতে গেলে রাতারাতি শুরু হয়ে গেল ফেরুচিওর বিশাল সফল এক ট্র্যাক্টর সাম্রাজ্যের পথ চলা। ১৯৫০-এর দশকের মধ্যেই কৃষিক্ষেত্রে তার এই অসাধারণ আইডিয়া তাকে একজন অত্যন্ত সম্মানিত জিরো থেকে হিরো হওয়া মিলিয়নিয়ারে পরিণত করে। নিজের চেষ্টায় তিনি এতটাই অঢেল সম্পদের মালিক হয়েছিলেন যে সমাজের এলিট ক্লাসে তার একটা শক্ত অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। পর্ব ২, প্রতিশোধের স্ফুলিঙ্গ। এখন টাকা পয়সা তো হলো, তো স্পোর্টস কারের প্রতি দুর্বলতা থাকায় তিনি নামিদামি ফেরারি গাড়িও কিনে ফেললেন। আর ঠিক এখানেই ঘটল চরম এক পরিহাস। তার কেনা ফেরারি গাড়িটা বারবার নষ্ট হচ্ছিল। তো একদিন তার মেকানিক গাড়িটা খুলে দেখলেন, আর কি আবিষ্কার করলেন জানেন? এত দামি, এত বিলাসবহুল একটা ফেরারি গাড়িতে ঠিক সেই একই ক্লাচ ব্যবহার করা হয়েছে যা ফেরুচিওর খামারের ওই সাধারণ ট্র্যাক্টরগুলোতে ব্যবহার করা হয়। ভাবা যায়? এই ব্যাপারটা তাকে চরমভাবে হতাশ করেছিল। আপনার গাড়িগুলো চমৎকার, তবে সেগুলোকে আরও ভালো করা সম্ভব। ফেরুচিও কিন্তু একদম পজিটিভ মাইন্ড নিয়েই এই ফিডব্যাকটা সরাসরি এনজো ফেরারির কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এনজো ফেরারি তিনি তো রীতিমতো অহংকার ভরে হেসে উড়িয়ে দিলেন। বললেন ক্লাচে কোনো সমস্যা নেই, সমস্যা ফেরুচিওর ড্রাইভিংয়ে। আর তখনই তিনি সেই কুখ্যাত অপমানজনক কথাটা বলেছিলেন, যা আমরা এই এক্সপ্লেনারের একদম শুরুতে শুনেছিলাম। পর্ব ৩, ল্যাম্বরগিনির জন্ম। ওই এক মুহূর্তের অহংকার আর অপমান, ব্যাস এটাই একটা ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। এটা আর তখন কোনো সাধারণ ব্যবসার ব্যাপার ছিল না, এটা হয়ে গেল আক্ষরিক অর্থেই একটা জেদ। ফেরুচিও ফেরারিরই একজন টপ ইঞ্জিনিয়ারকে নিজের দলে টানলেন। টার্গেট মাত্র ৪ মাসের মধ্যে স্ক্র্যাচ থেকে নিজের একটা গাড়ি বানানো। এই প্রজেক্টের উন্মাদনা বা পাগলামিটা বোঝানোর জন্য একটা ঘটনার কথা বলি। তুরিন অটোশোতে গাড়ি দেখানোর সময় ইঞ্জিন রেডি ছিল না, তো ওজন ঠিক রাখার জন্য তারা গাড়ির হুডের নিচে আক্ষরিক অর্থেই ইট লুকিয়ে রেখেছিল। হুড বন্ধ ছিল, আর সেখানে আসা কেউ ঘুণাক্ষরেও এই চালাকিটা টের পায়নি। অবিশ্বাস্য হলেও সত্যি, হুডের নিচে ইট লুকিয়ে রাখার ওই দুঃসাহসিক ট্রিকটা আসলেই কাজে লেগেছিল। গাড়িটার নাম ছিল 350 GT, আর ওই ইভেন্ট থেকেই এই মডেলের প্রথম 13টা অর্ডার কনফার্ম হয়ে যায়। আর এভাবেই আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় ল্যাম্বরগিনি অটোমোবাইল কোম্পানি। পর্ব ৪, মিউরা বিপ্লব। ৩৫০ GT দিয়ে শুরুটা বেশ ভালোই হয়েছিল ঠিকই, কিন্তু আসল ম্যাজিকটা ঘটছিল ফেরুচিওর একেবারে চোখের আড়ালে। ফেরুচিও নিজে রেসিং একদমই পছন্দ করতেন না, কিন্তু তার ইঞ্জিনিয়াররা গোপনে ফর্মুলা 1 স্টাইলের একটা মিড ইঞ্জিন গাড়ি বানাচ্ছিল। পরে যখন ফেরুচিও ব্যাপারটা জানতে পারলেন, তিনি প্রথমে এটা বাতিলই করে দিতে চেয়েছিলেন, কিন্তু পরে শুধু মার্কেটিংয়ের জন্য এটা শো করার পারমিশন দেন। আর এই সিদ্ধান্তটাই ছিল গেম চেঞ্জার।
ল্যাম্বরগিনি মিউরা নামের এই গাড়িটি পারফরম্যান্স আর সৌন্দর্যের এমন এক কম্বিনেশন নিয়ে এলো যে এটা রাতারাতি সেলিব্রিটিদের আলটিমেট স্ট্যাটাস সিম্বলে পরিণত হলো। পর্ব 5, বিপর্যয়ের জোট। ঠিক যখন মনে হচ্ছিল ল্যাম্বরগিনিকে আর কেউ আটকাতে পারবে না, তখনই শুরু হলো 1970-এর দশক। আর এই গল্পের প্লটটা একেবারে থ্রিলারের মতো অন্যদিকে মোড় নিল। পলিটিক্যাল আর ইকোনমিক দুর্যোগগুলো যেন চারপাশ থেকে ঘিরে ধরল। রাজনৈতিক অস্থিরতার কারণে দক্ষিণ আফ্রিকা আর বলিভিয়া থেকে ট্র্যাক্টরের বিশাল অর্ডার এক ধাক্কায় বাতিল হয়ে গেল। এদিকে লেবার ইউনিয়নের কড়া আইনের কারণে কোম্পানির লোকসানের সময় কর্মী ছাঁটাই করাও অসম্ভব হয়ে পড়ল। তার উপর 1973 সালের গ্লোবাল অয়েল ক্রাইসিস বা বিশ্বব্যাপী তেলের সংকট স্পোর্টস কারের চাহিদাকে আক্ষরিক অর্থে ধুলোয় মিশিয়ে দিল। আয় শূন্য আর খরচ আকাশচুম্বী। দেয়ালে একেবারে পিঠ ঠেকে যাওয়ার পর চরম এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। নিজের হাতে তিল তিল করে গড়া ভালোবাসার অটো কোম্পানির 51% শেয়ার তিনি মাত্র $6 লাখ বিনিময়ে একজন সুইস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলেন। পরবর্তীতে বাকি অংশটাও তাকে বিক্রি করে দিতে হয়েছিল। পর্ব 6, টিকে থাকা এবং আধুনিক উত্তরাধিকার। কোম্পানি ছাড়ার পর ফেরুচিও তো গ্রামে ফিরে গিয়ে কৃষিকাজ আর ওয়াইনের ব্যবসায় মন দিলেন। কিন্তু ল্যাম্বরগিনি ব্র্যান্ডটা তখন যেন অথৈ সাগরে ভাসছে। 1978 সালে দেউলিয়া হাওয়া থেকে শুরু করে ফ্রেঞ্চ ব্রাদার্স, এরপর ক্রাইসলার, তারপর ইন্দোনেশিয়ান গ্রুপ, এক হাত থেকে আরেক হাতে ঘুরতে লাগলো ব্র্যান্ডটা। দশকের পর দশক ধরে শুধু টিকে থাকার জন্য এই যে লড়াই, তাই অধিগ্রহণের তালিকা দেখলেই বেশ পরিষ্কার বোঝা যায়। এরপর দৃশ্যপটে এলো ভক্সওয়াগেন গ্রুপ। আর সত্যি বলতে তারাই যেন ডুবন্ত জাহাজটাকে উদ্ধার করল। ভক্সওয়াগেন দায়িত্ব নেওয়ার পর ল্যাম্বরগিনি অবশেষে সেই কাঙ্ক্ষিত আর্থিক এবং ইঞ্জিনিয়ারিং স্থায়িত্ব পেল, যা তার হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য একদম জরুরি ছিল। আর আজকের দিনের কথা যদি বলি, এই ব্র্যান্ডটা এখন আর শুধু একটা গাড়ি নেই, এটা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা, সম্মান আর নতুন সম্পদের এক গ্লোবাল আইকন। বিশেষ করে মিলেনিয়ালদের কাছে এটা একটা ড্রিম সুপারকার, একটা আইডেন্টিটি। মানুষ এখন শুধু ইঞ্জিন বা চাকা কেনে না, ল্যাম্বরগিনির সাথে তারা ওই স্ট্যাটাসটাও কেনে। এনজো ফেরারি যদি সেদিন একটু মন দিয়ে ওই ফিডব্যাকটা শুনতেন তাহলে কি হতো? এই এক্সপ্লেনারের একদম শেষে এসে এই প্রশ্নটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়। জাস্ট ভাবুন, একটা গোটা সুপারকার সাম্রাজ্য, এত $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি আর এত বড় একটা লেগাসির জন্ম হয়েছিল স্রেফ একজন মানুষের সামান্য একটা পরামর্শ না শোনার জেদ থেকে। দারুণ ইন্টারেস্টিং, তাই না?